সময় বিকেল 4:20 ঘাটশিলা ভ্রমণ শেষ করে 22891 হাওড়া রাঁচি সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেসে চড়ে ছুটে চললাম পরবর্তী গন্তব্য টাটানগরের উদ্দেশ্যে। ভাবছেন তো দ্বিতীয় দিনে ঘাটশিলার যাবতীয় দর্শনীয় স্থান আপনাদের না দেখিয়ে চলে যাচ্ছি পরবর্তী গন্তব্য টাটানগরে? না না, ভুল বুঝবেন না, এটা একটা টাইমলেস মাত্র। চলুন এখন থেকে পিছিয়ে যাই 8 ঘন্টা আগের সময়। নমস্কার, সুপ্রভাত। ঘাটশিলা থেকে রৌদ্রোজ্জ্বল সুন্দর দিনে আরও একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ 9 ডিসেম্বর 2023, বাংলার 22 অগ্রহায়ণ 1430 বঙ্গাব্দ। কাল ঘাটশিলাতে আমরা এই হোটেলে এসে উঠেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল রিসর্ট অ্যাটমসফিয়ার। বাট সমস্যা হচ্ছে একটাই, সার্ভিস কিন্তু বেশ খারাপ। কারণ বিকেলের পর থেকে হঠাৎ করে গরম জলের ব্যবস্থা বন্ধ হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যে গিজার লাগানো ছিল, সেই গিজারটা ফট করে অফ হয়ে গেল। আমি রাত্রিবেলায় যখন বেরিয়েছিলাম রিসেপশনে গিয়ে বললাম যথারীতি যে এরকম গিজারের সমস্যা। ওরা বললো যে না, মনে হয় কারেন্ট চলে গেছিলো, সেই জন্য বন্ধ হয়ে গেছে। বাট কিন্তু তারপর কিন্তু আর চালু হলো না। আর সমস্যা যেটা, রুম সার্ভিসে খুব খারাপ। বলেও এসেছিলাম যে একখানা টায়ালের কথা। আমরা যেহেতু দুজন আছি, বলেছিলাম 2খানা টায়ালের কথা। একটা টায়াল দিয়ে যাওয়া হলেও সেকেন্ড টাইম বলার পরেও টায়াল কিন্তু এসে পৌঁছায়নি। সো একটাই কথা বলবো, মেক মাই ট্রিপ থেকে যদি আপনারা বুক করেন তাহলে প্লিজ অন্য অপশান অবশ্যই বেছে নেবেন। আমি রেকমেন্ড করবো না যে আপনারা এই রিসর্ট অ্যাটমসফিয়ারে আসুন, কারণ এখনও এখানে আন্ডার কনস্ট্রাকশন। মানে রিসর্ট অ্যাটমসফিয়ারের যে প্রপার্টিটা রয়েছে এখনও কিন্তু তার কাজ কিন্তু সম্পূর্ণ হয়। এই যে পেছনে কি দেখতে পাচ্ছেন, দেখুন এই পেছনে যে টেন্টগুলো রয়েছে, কিন্তু টেন্ট থাকলেও কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপ। কারণ টেন্টের সামনে পুরো কাদা জমে রয়েছে। যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই টেন্টে থাকা কিন্তু দায় হয়ে যাবে। আমরা যে রুমটায় রয়েছি, রুমটা কিন্তু খুবই ছোট। মানে বলতে গেলে আমাদের থেকে 1500 টাকা নেওয়া হলো বুকিংয়ের সময়, কিন্তু যে রুমটা দিয়েছে সেটা কিন্তু 1500-র মতো রুম নয়। সেটা আপনাদের কালকেই বলেছি। সো একটাই কথা বলবো, যদি বুক করেন দেখে শুনে জেনে নিয়ে তবেই কিন্তু রুম বুক করে ঘাটশিলায় বেড়াতে আসুন। আজ আপনাদের সামনে তুলে ধরবো ঘাটশিলায় দ্বিতীয় দিনের ভ্রমণের অভিজ্ঞতা। চলুন এবার ধীরে ধীরে এগোনো যাক, কারণ সময় অলরেডি 1:15 বাজে। 8টার সময় আমাদের কালকে যে অটো ছিল, যে অটো বুক করা ছিল, তার আসার কথা 8টার সময়। 8টার সময় আমরা এখান থেকে বেরিয়ে আজকের মতো সাইট সিইং করে চলে যাব হচ্ছে ঘাটশিলা স্টেশনে, এবং সেখান থেকে ট্রেন ধরে রওনা দেব টাটানগরের উদ্দেশ্যে। আপনারা যদি এখানে আসেন, মানে আমরা যেখানে এসেছি রিসর্ট অ্যাটমসফিয়ারে, সেখানে কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত কিন্তু করতেই পারেন। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, কিন্তু আমি যা রেট চার্ট দেখলাম, রেট চার্টে কিন্তু একটু মানে অ্যাভাবই আছে বলতে গেলে। আর যদি আপনারা মনে করেন যে এখান থেকেই নেবেন, আপনারা বাইরে যেতে চান না, তো এখান থেকেই আপনারা সেগুলো গ্রহণ করতে পারেন বা খেতে পারেন। আর আরেকটা কথা যেটা বলার হচ্ছে, এখান থেকে কিন্তু ঘাটশিলা স্টেশন কিন্তু প্রায় 4.4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো এখান থেকে আপনাদের যাওয়া আসার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তাই আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা মনে করেন যে না আমরা এখান থেকে বেরোবো না, আমরা এই কম্পাউন্ডের মধ্যেই খাওয়া দাওয়া করবো, তো এখানেই করতে পারেন। এবার দেখুন, এটা আপনাদের মর্জি। যদি আপনারা মনে করেন যে না আমরা এখান থেকে হেঁটে বা কোনো রকম যানবাহন নিয়ে আমরা স্টেশনের সামনে যাবো, স্টেশনের সামনে কিন্তু প্রচুর অপশন আছে খাবার। তো একটাই কথা বলবো, আসুন, দেখুন এবং এনজয় করুন। লাগেজ গুছিয়ে নিয়ে চেক আউট প্রসেস কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনে ঘাটশিলার অবশিষ্ট দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখতে। আপনাদের বলে রাখি, ঘাটশিলাতে সব হোটেলেই চেক ইন টাইম সকাল 10টায় ও চেক আউট টাইম সকাল 9টায়। ঘাটশিলা ভ্রমণের বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ। ঘাটশিলা বেড়াতে এলে কোথায় কোথায় আপনারা রাত্রিবাস করতে পারবেন। এখানে আছে রিসর্ট সুবর্ণভিলা, বিভূতি ইন, আনন্দিতা প্যালেস, ঘাটশিলা হলিডে রিসর্ট, সুহাসিতা রিসর্ট, আবার অরণ্যে, কিশোর, হোটেল বিভূতি বিহার, হোটেল রাতমোহনা ইন ও হোটেল রিসর্ট অ্যাটমসফিয়ার ইত্যাদি ইত্যাদি। সিজন অনুযায়ী এখানে কিন্তু হোটেল ভাড়া আপ ডাউন হয়, তাই বুকিং করার আগে সম্পূর্ণ তথ্য জেনে নিয়ে তবেই বুক করবেন। হোটেলের মেন গেটের সামনেই অটো নিয়ে অপেক্ষা করছিল রিয়াজ দাদা। যথারীতি হোটেল রিসর্ট অ্যাটমসফিয়ারকে এবারের মতো বিদায় জানিয়ে শুরু করলাম দ্বিতীয় দিনের ঘাটশিলা ভ্রমণ। আবারও সেই কাঁচা পাকা পথ ধরেই আজকের যাত্রা শুরু করলাম। শুরুতেই আমাদের কথা মতো রিয়াজ দাদা ব্রেকফাস্টের জন্য নিয়ে চলল এক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের দোকানে।
হয়তো দোকানটা খুব একটা গোছানো নয় বা তার খোল নলচেও চকমকে নয়, কিন্তু খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল। দোকানের পদগুলির মধ্যে ছিল ডাল বড়া, ইডলি, ধোসা ও জিলিপি। অর্ডারের পর সবই পাতে পড়ল একে একে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমাদের আজকের ভ্রমণের প্রথম দ্রষ্টব্য স্থান ছিল ঘাটশিলার রামকৃষ্ণ মঠ। ও আপনাদের বলা হয়নি, রাস্তার ধারের ওই দোকানটির খাবারের মূল্য ধোসা নিয়েছিল 40 টাকা, ডাল বড়া ও ইডলির প্লেট ছিল 30 টাকা, আর জিলিপি ছিল 7 টাকা পিস। রামকৃষ্ণ মিশন ঘাটশিলা এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। এই আশ্রমটির শেষ প্রান্তে রামকৃষ্ণ পরমহংসদেবের যে মন্দিরটি আছে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1981 খ্রিস্টাব্দের 8ই মার্চ। আর এই মন্দিরের অন্দরে রামকৃষ্ণদেবের যে মূর্তিটি বিরাজ করছে সেটির প্রতিষ্ঠা হয়েছিল 1990 সালের 27শে এপ্রিল। এই আশ্রমের পরিবেশটি খুব সুন্দর, শান্ত, নির্মল ও সবুজের আবরণে পরিবেষ্টিত। ঘাটশিলা বেড়াতে এলে আপনারা এই আশ্রমকেও আপনাদের রাত্রিবাসের আস্তানা হিসাবে বাঁচতে পারেন। ঘাটশিলা রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত এই রামকৃষ্ণ মঠ। স্টেশন থেকে দূরত্ব মাত্র 1.3 কিলোমিটার। অটো এলে সময় লাগবে ওই 8 থেকে 10 মিনিটের মতো। এখানেও কিন্তু থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে। থাকা ও খাওয়ার জন্য খরচ পড়তে পারে 500 টাকার মতো, তবে থাকার জন্য আগে থেকে কল করে বা ইমেল মারফত বুকিং করতে হবে। অ্যাভেলেবিলিটি থাকলে তবেই কিন্তু এখানে থাকার রুম পাবেন। আমি স্ক্রিনের নিচে ও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার ও ইমেল আইডি দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন। মঠের ভেতরে রামকৃষ্ণদেবের যে মন্দিরটি রয়েছে সেটির দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বরাদ্দ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত, এবং অক্টোবর থেকে মার্চ মাস সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত 1:30 পর্যন্ত। মন্দির দালানে সন্ধ্যাবেলা জাঁকজমকের সাথে খুব সুন্দরভাবে আরতি সম্পন্ন হয়। যদি দেখতে চান বা উপভোগ করতে চান তাহলে অবশ্যই মঠ বা মঠ পার্শ্ববর্তী হোটেল আনন্দিতা প্যালেসে থাকতেই পারেন। ঘাটশিলার এই রামকৃষ্ণ মঠ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। এখানে যেমন রয়েছে একটি সুন্দর ও সুসজ্জিত চ্যারিটেবল ডিসপেন্সারি, তেমনই রয়েছে একটি কম্পিউটার শিক্ষা কেন্দ্র। মঠ অন্তর্বর্তী যে মেডিকেল সেন্টারটি রয়েছে তার নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ মেডিকেল সেন্টার। রামকৃষ্ণদেব বা বিবেকানন্দের বাণী ও লেখার ওপর বিভিন্ন বই এবং মা শারদার চিত্র আপনারা মেন গেট দিয়ে ঢোকার ঠিক ডান দিকে যে স্বামী বিজ্ঞানানন্দ ভবন রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন, যার পাশেই রয়েছে গেস্ট হাউস। রামকৃষ্ণদেবের মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে ভোজন কক্ষ। এখানে বৃহস্পতিবার ব্যতীত প্রায় প্রতিদিনই মাছ ভাত সহযোগে দুপুরের মধ্যাহ্নভোজ সারতে পারেন। শুধুমাত্র মাছ ভাতই নয়, সঙ্গে অবশ্যই থাকবে ডাল, তরকারি, চাটনি ও পায়েস। রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 5 মিনিটের মতো। রেল লাইনের ধারের প্রধান রাস্তা দিয়ে একটু এগিয়ে প্রধান রাস্তা ছেড়ে বাঁদিকের পথটি দিয়ে একটু এগোলেই পৌঁছে যাবেন সেখানে। স্থানীয়রা এই পথটিকে বলে থাকেন অপুর পথ। আজ থেকে প্রায় 100 বছর আগে এই পথ দিয়েই অপু চরিত্রের স্রষ্টা বিভূতিবাবু পায়ে হেঁটে রেল লাইন টপকে চলে যেতেন এই রাস্তার ঠিক পিছন দিকে অবস্থিত ফুলডুংরি পাহাড়ে। স্বনামধন্য সাহিত্যিকের পদস্পর্শ হয়তো মিশে আছে এই পথের ধুলায়, তাই তো তার আশীর্বাদ পেতে বাঙালি পর্যটকেরা ছুটে আসেন এই স্থানে। প্রবেশ করলাম গৌরীকুঞ্জের ভেতরে। সে এক অপরূপ অনুভূতি।
বিভূতিবাবুর প্রথম স্ত্রী ছিলেন গৌরী দেবী, যিনি বিবাহের 1 বছরের মাথায় প্রয়াত হন। গৌরী দেবীর নামেই বিভূতিবাবু এই বাড়ির নাম রাখেন গৌরীকুঞ্জ। গৌরী দেবীর প্রয়াণের পর এই বাড়িতে বসেই তার কলম থেকে বেরিয়েছিল অপূর্ব সব সৃষ্টি, এবং সেই সঙ্গে রচনা করেছিলেন তার সেরা সাহিত্য ও উপন্যাসগুলি। চলুন তার এই বাড়ির ভিতরটি একবার ঘুরে আসি। বাড়িটি বর্তমানে একটি সংগ্রহশালার রূপ পেয়েছে। বাড়ির মধ্যে রয়েছে সাহিত্যিকের ব্যবহৃত জামা কাপড়, পেন, পাণ্ডুলিপি ও আরও নানান রকম জিনিস। এছাড়া রয়েছে পুরনো কিছু ফটো অ্যালবাম। গৌরী দেবী প্রয়াত হওয়ার দীর্ঘ 32 বছর পর বিভূতিবাবু আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গৌরীকুঞ্জের বসতবাড়ির দেয়ালে সজ্জিত হয়েছে নানান রকম পটচিত্র। সেখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভূতিবাবুর ছোট থেকে বড় হয়ে ওঠার নানান কাহিনী। এই যে সুবিশাল আম গাছটি দেখছেন, এটি দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য তার ভাই মুটো বিহারী রোপণ করেছিলেন। এই আম গাছটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। বিভূতিবাবুর প্রথম বিবাহ ও দ্বিতীয় বিবাহের পটচিত্র এখানে সুন্দরভাবে অঙ্কিত রয়েছে। এখানে বসবাসকালে তিনি প্রায়শই চলে যেতেন সুবর্ণরেখার তীরে, আর সেখানে বসেই চলতো সাহিত্য চর্চা। তাও ফুটিয়ে তোলা হয়েছে এই পটচিত্রে। এছাড়া এখানে বসবাসের সময় বিভূতিবাবু ঘুরে বেরিয়েছিলেন সালান্ডা ও চাইবাসা অভয়ারণ্যে। গৌরীকুঞ্জে বসতকালে তার অমর শ্রেষ্ঠ রচনাগুলি ছিল আরণ্যক, চাঁদের পাহাড়, দেবযান ও দৃষ্টিপ্রদীপ। বাড়ির সীমানার মধ্যেই আছে একটি মঞ্চ, যার নাম তারাদাস মঞ্চ। বিভূতিবাবু ও রমাদেবীর ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় 1947 সালের অক্টোবর মাসে এই বাড়িতেই জন্মগ্রহণ করে। তার নামানুসারেই নামাঙ্কিত এই মঞ্চ। এই মঞ্চটি আদতে একটি পাঠশালাও বটে, যার নাম দেয়া হয়েছে অপুর পাঠশালা। স্থানীয় শিশুদের এখানে প্রতি রবিবার নিঃশুল্কে বাংলা মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। বিভূতিবাবুর বাড়ি গৌরীকুঞ্জ শেষ করে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য রাতমোহনা ভিউ পয়েন্টের দিকে। চলার পথে চাক্ষুষ করলাম এখানকার মানুষের জীবনযাত্রা। তবে একটাই কথা বলবো, আলাদা কিছু নয়, বাংলা লাগোয়া হওয়ার কারণে এখানকার বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলেন। যেতে যেতে রিয়াজ দাদা দেখাতে থাকলো হিন্দুস্থান কপার লিমিটেডের বিস্তৃত এলাকা, যার মধ্যে একটা সিংহভাগ জুড়েই রয়েছে স্টাফ কোয়ার্টার, আর সঙ্গে রয়েছে একটি হসপিটালও। এই যে এটাই হলো সেই হিন্দুস্থান কপার লিমিটেড ফ্যাক্টরি, যার গেটের দিকে আঙুল দেখিয়ে আমাদের অটো দাদা নিজের ফেলে আসা দিনগুলোর কথা আমাদের সঙ্গে শেয়ার করে নিল। জানি না এই সমস্ত মানুষগুলোর জন্য আবার কবে খুলবে এই সংস্থার দরজা। এই কথা ভাবতে ভাবতে সুবর্ণরেখা ব্রিজ পার করে হোটেল রাতমোহনা ইনকে বাঁদিকে রেখে পৌঁছালাম রাতমোহনার পাড়ে। এই মুহূর্তে রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে, আর সামনেই রয়েছে আপনার রাতমোহনা ফলস। চলুন এগোই আর আপনাদেরকে দেখাই। রাতমোহনা হলো একটি পুরনো পরিত্যক্ত ভাঙা সেতু, যেটি সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। কিন্তু বন্যা কবলিত এই সেতুটি ভেঙে যাওয়ার পরও একে সরানো হয়নি। এই ব্রিটিশ ব্রিজ ধরেই এগিয়ে যাওয়া যায় সুবর্ণরেখা নদীর ঠিক মাঝখানে, আর উপভোগ করা যায় স্রোতস্বিনী নদীবক্ষের এক অপরূপ সৌন্দর্য।
ওই যে দূরে দেখা যায় নতুন ব্রিজের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে কালো চিমনিগুলো, ওটাই কিন্তু আদতে হিন্দুস্তান কপার লিমিটেড। জানি না ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিলাম। স্রোতস্বিনী নদী সত্যিই কি আমাকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছিল? মন চাইছিল না তাকে ছেড়ে যাই, অগত্যা তারই ঠিক ডান দিকে চোখে পড়ল তার বোনকে। দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে রাতমোহনা ফলসের সামনে। পেছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, যদি না দেখতে পান আমি সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। না না, ভুল ভাববেন না, আমি যাকে বোন বলে সম্বোধন করলাম সে কিন্তু আদতে ঝর্ণা মাত্র, যার নাম রাতমোহনা ওয়াটারফলস বা রাতমোহনা জলপ্রপাত। এবার তারই টানে এগিয়ে চললাম। সামনে থেকে দু চোখ ভরে তার শেষ আস্বাদটুকু চেটেপুটে গ্রহণ করলাম। কি অপূর্ব, কি মোহময়! হয়তো চাঁদনি রাতে তোমার এই সৌন্দর্য আরও বেশি উপভোগ্য হবে। রাতমোহনার তীরে অবস্থানের জন্য হয়তো তোমারও এই রাতমোহনা নামটি সার্থক। না, আর দেরি নয়। দুই বোনের প্রেমে পড়ে যথারীতি 1 ঘন্টা অতিক্রান্ত। সময় বলছে বেলা 11:30। মাথা বলছে এখনো তোমায় দেখতে হবে আরও 4টে জায়গা। তাই আর সময় নষ্ট না করে ধীরে ধীরে এগিয়ে চললাম পার্কিংয়ের দিকে। আরে বলবেন না, পুরো জমে গেছে একদম। পুরো আজকে যা ঘুরছি না, আজকে ফার্স্টেই মানে মন পুরো জুড়ে গেল। রাতমোহনা ওয়াটারফলস পুরো মন ভরে প্রাণ ভরে উপভোগ করেছি। আর সামনে এত সুন্দর সুবর্ণরেখা নদী। চলুন পরবর্তী গন্তব্যের দিকে এবার যাচ্ছি। রাতমোহনা পার্কিং থেকে চা পান করে শরীরকে আরও একটু চাঙ্গা করে নিয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্য সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে। চলুন যাত্রাপথে চলতে চলতে ঘাটশিলা ভ্রমণের একটা সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের দিয়ে দিই, যাতে আগামী দিনে বেড়াতে আসলে আপনাদের কোনো অসুবিধা না হয়। হাওড়া বা শালিমার থেকে কিভাবে আসবেন এই ঘাটশিলা? হাওড়া বা শালিমার থেকে যে ট্রেনগুলি ঘাটশিলার উদ্দেশ্যে প্রতিদিন ছাড়ে সেগুলি হলো 12021 আপ ও 12022 ডাউন হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, 12813 আপ ও 12814 ডাউন হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, 18615 আপ ও 18616 ডাউন ক্রিয়া যোগা এক্সপ্রেস, 18030 আপ ও 18029 ডাউন শালিমার লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস। এছাড়া ট্রাই উইকলি ট্রেনগুলির মধ্যে রয়েছে 22891 আপ, 22892 ডাউন হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস, রয়েছে 12871 আপ, 12872 ডাউন হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস। তবে আমি রেকমেন্ড করব সকাল 6:20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ঘাটশিলা আসার ও ঘাটশিলা থেকে পরের দিন বিকেলে ফিরে যাওয়ার জন্য বেস্ট অপশন হলো এই ট্রেন। হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল 6:20 হাওড়া থেকে ছেড়ে ঘাটশিলা পৌঁছায় সকাল 9:03। আবার ঘাটশিলা থেকে ওই একই ট্রেন বিকেল 5:34 ছেড়ে হাওড়া পৌঁছায় রাত 8:55। ট্রেন ভাড়া, গাড়ি ভাড়া ও হোটেল ভাড়া এক প্রকার আপনাদের জানিয়েই দিয়েছি। চলুন দুদিনে ঘাটশিলা ভ্রমণের একটা এস্টিমেট আপনাদের দিয়েই দিই। যাওয়া এবং আসা মিলিয়ে সেকেন্ড সিটিংয়ে ট্রেন ভাড়া পড়ছে 260 টাকা, অটো ভাড়া
2200 টাকা দুদিনের জন্য। হোটেল ভাড়া পড়ছে 1500 টাকা ও 18% জিএসটি। খাবারের খরচ 400 টাকা প্রথম দিন এবং 300 টাকা দ্বিতীয় দিন। টোটাল করলে দাঁড়ায় 4860 টাকা। পুরোপুরি 5000 টাকাতেই আপনি করে ফেলতে পারবেন দুদিনের ঘাটশিলা ভ্রমণ। একটাই কথা বলবো, যদি দুজন বা তার বেশি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি ভাড়া অপেক্ষাকৃত কম লাগবে। যদি এসিতে ট্রাভেল করেন, বিলাসবহুল হোটেল চান, অটোর বদলে গাড়ি বুক করেন এবং জাঁকজমকপূর্ণ খাবার গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই খরচের এস্টিমেটটি গ্রাহ্য হবে না। আরও একবার রিপিট করছি, এখানে আসার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ, তবে প্রকৃতি প্রেমীদের জন্য বেস্ট টাইম হলো মিড অফ ফেব্রুয়ারি, কারণ উপরি পাওনা হিসাবে আপনাদের জন্য থাকছে প্রস্ফুটিত পলাশবনের এক অপরূপ সৌন্দর্য। চড়াই উতরাই ভেঙে এবার শুরু হলো সিদ্ধেশ্বর পাহাড়ে ওঠার অভিযান। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে যে সিদ্ধেশ্বর মন্দিরের দিকে। 658 মিটার উঁচুতে আমাদেরকে উঠতে হবে। চারপাশে ঘন সবুজের মাঝে এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা চলে গেছে পাহাড়ের ওপরে। মাঝে মধ্যে গাছের ফাঁক দিয়ে সূর্যরশ্মি এসে পড়ছে পথের ওপর। আশেপাশে যা রয়েছে প্রচুর পলাশের বন। যদি আপনি মাঘ মাসের দিকে আসেন তাহলে কিন্তু পুরো লাল হয়ে থাকবে, সেই ভিউ কিন্তু আরো সুন্দর লাগবে আপনাদের। সিদ্ধেশ্বর পাহাড়ে কিছুটা ওঠার পর ডেভেলপমেন্ট চার্জেস হিসাবে আপনাকে কিন্তু টিকিট করতে হবে। এখানে টিকিট মূল্য 25 টাকা প্রতিজন। এই সিদ্ধেশ্বর পাহাড়েই রয়েছে একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির। সিদ্ধেশ্বর পাহাড়ের নামানুসারে যা সিদ্ধেশ্বর ধাম নামে পরিচিত, যা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ বিনয় দাস বাবাজি। দারুণ লাগছে জানেন তো, একটা অন্যরকম ফিলিং। সেই পাহাড়ে উঠতে গেলে যেরকম একটা ফিলিং হয় সেরকম এখানেও। হেঁটেই চলেছি কিন্তু মন্দিরের আর দেখা নেই। রাস্তা কিন্তু খুব খতরনাক রাস্তা, প্রচণ্ড চড়াই উতরাই আর পাথরের রাস্তা। তাই বলবো সঙ্গী যদি বয়স্ক বা বাচ্চা থাকে না আনারই চেষ্টা করুন। আর পায়ের সমস্যা থাকলে কখনোই ওঠার চেষ্টা করবেন না, নিচ থেকে একটা প্রণাম ঠুকে নেবেন। অবশেষে 658 মিটার চড়াই উতরাই পেরিয়ে দেখা পেলাম সিদ্ধেশ্বর ধামের। সিদ্ধেশ্বর পাহাড়ে এলে সিদ্ধেশ্বর শিবের মন্দিরে অবশ্যই কিন্তু পূজা দেবেন। শোনা যায় এখানে বাবার কাছে কিছু চাইলে বাবা তার মনস্কামনা পূর্ণ করেন। সিদ্ধেশ্বর পাহাড়ের ওপর থেকে ওই যে দূরে দেখা যায় ওটা হলো গালুডি ব্যারেজ, আর ওই যে দূরের ওই পাহাড় ওটা কিন্তু দলমা পাহাড়। কথায় কথায় মন্দিরের প্রধান পুরোহিত মহাশয়ের কাছ থেকে শুনে নিলাম মন্দিরের শতাব্দী প্রাচীন ইতিহাস। যতবারই নাকি এই মন্দির তৈরি করা হয়েছিল কোনো না কোনো কারণেই তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শুধু অক্ষত অবস্থায় পাওয়া গেছিল মন্দিরের এই শিবলিঙ্গটি। এছাড়া আরও এমন অনেক তথ্য পেয়েছিলাম যা আপনাদের বলে শেষ করা যাবে না। আপনারা যদি ঘাটশিলাতে এসে সিদ্ধেশ্বর ধামে আসেন তাহলে প্রধান পুরোহিত মহাশয়ের কাছ থেকেই আপনারা পুরো ইতিহাসটা শুনে নেবেন। আমরা সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে এইমাত্র বেরোলাম। মন্দিরের যিনি পুরোহিত তিনি মন্দিরের সমস্ত রকম ইতিহাস বললেন, কীভাবে তৈরি হয়েছে, কবে কী হয়েছে, ধ্বংস সৃষ্টি সব কিছুই উনি বিস্তারিতভাবে জানালেন এবং খুব সুন্দরভাবে পূজা অর্চনা করলেন। আমরা অঞ্জলি দিয়ে বাবার পায়ে ফুল অর্পণ করে
যথারীতি আবারও এগোচ্ছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। পূজার্চনা শেষ করে চড়াই উতরাই বেয়ে এবার নিচে নামার পালা। একটা কথা, ওঠা যতটা চ্যালেঞ্জিং, নামা কিন্তু আরও বেশি বিপজ্জনক। যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারেন। তাই আমার দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, মন্দির দর্শনে এলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে ওঠানামা করবেন। প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির দর্শন করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য 9.9 কিলোমিটার দূরে অবস্থিত জাদুগোড়া রঙ্কিনী মন্দিরের দিকে। সময় লাগবে ওই 25 মিনিটের মতো। যাত্রাপথে একে একে দেখে নিলাম ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ইউসিআইএল, জাদুগোড়া মাইন্স ও আরও নাম না জানা কত মাইন্স, কিন্তু সবই ওই বাইরে থেকে। ভেতরে ঢোকার কিন্তু কোনো অনুমতি নেই। চলতি পথে আমার স্ক্রিনের ঠিক ডান পাশে যে উঁচু পাহাড়ের মতো জিনিসটি দেখছেন, এটি কিন্তু আদতে ইউরেনিয়াম মাইন্সের গার্ডওয়াল। মাইন্স থেকে যাতে কোনোভাবে বিষাক্ত জল বাইরে বেরিয়ে না আসে, তার জন্যই এই ব্যবস্থাপনা। চলুন যাত্রাপথে চলতে চলতে ঘাটশিলাতে দুদিনে কোথায় কোথায় ঘুরবেন তার একটা বিবরণী আপনাদের দিয়ে দিই। প্রথম দিন দেখবেন 1. ধলভূমগড় রাজবাড়ি, 2. রঙ্কিনী মন্দির ঘাটশিলা, 3. চিত্রকূট টিলা, 4. সুবর্ণরেখা নদী তীর, 5. সূর্য মন্দির, 6. ফুলডুংরি পাহাড়, 7. ধারাগিরি ওয়াটারফলস এবং 8. বুরুডি লেক ও বুরুডি ড্যাম। এবং দ্বিতীয় দিনে দেখবেন 1. রামকৃষ্ণ মঠ ঘাটশিলা, 2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, 3. সুবর্ণরেখা নদী ও রাতমোহনা ওয়াটারফলস ও ব্রিটিশ ব্রিজ, 4. সিদ্ধেশ্বর পাহাড়ের ওপর প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির, 5. রঙ্কিনী মন্দির জাদুগোড়া, 6. গালুরি ড্যাম এবং সবশেষে 7. বৈষ্ণব দেবীর মন্দির। রঙ্কিনী মাতা সম্পর্কে বিশদে প্রথম পর্বেই আপনাদের বলেছি, আর দ্বিতীয় পর্বে রাজবাড়ির ইতিহাস বলতে গিয়ে জাদুগোড়াতে কিভাবে এই মন্দির তৈরি হলো তাও আপনাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, অবশ্যই তা দেখে নিতে পারেন। আচ্ছা, আমার পিছনে রয়েছে আপনার রঙ্কিনী দেবীর মন্দির। রঙ্কিনী দেবীর মন্দিরে মাকে দর্শন করলাম এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। আপনারা এখান থেকেই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে দেবেন, আর যদি আসেন অবশ্যই কিন্তু দর্শন করে যাবেন। কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন। জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দির দর্শন করার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল 10.3 কিলোমিটার দূরে অবস্থিত সুবর্ণরেখা নদীর ওপর গালুরি ড্যাম। সময় লাগে 25 মিনিট। গালুরি ড্যাম নির্মাণ সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের অন্তর্গত, যে প্রকল্পের জন্য প্রয়োজন ছিল 96,860 হেক্টর জায়গার। 1995 থেকে 96 সালের মধ্যে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল, বর্তমানে যা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে। ব্যারেজের কিন্তু একখানা গেট খোলা আছে, ওপর থেকে দড়ি দিয়ে জানলা নিয়ে। গালুরি ব্যারেজটি 436.2 মিটার অথবা 1431 ফিট দৈর্ঘ্য সম্পন্ন ব্যারেজ, যা তৈরি হয়েছে বিহার, বর্তমানে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের যৌথ উদ্যোগে। এই ব্যারেজটির মাধ্যমে তার দুপাশের খালগুলিতে জল সঞ্চালন করা হয়। ব্যারেজের ওপর মিনিট 15 মতো সময় কাটিয়ে বহমান জল থেকে মাছ ধরা দেখে নিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য বৈষ্ণব দেবী মন্দিরের দিকে। এই দেখুন, এগুলো যে কালিবাস মাছ, এগুলো কিন্তু সদ্য এই সুবর্ণরেখার জল থেকে ধরা হয়েছে। চড়েছি অটো, তুলেছি ফটো, শেষ হলো আজ যাত্রা।
প্রকৃতি এখানে যোগ করেছে যেন এক অনন্য মাত্রা। গালুডি ড্যাম দর্শন শেষে পথ ধরলাম ঘাটশিলার শেষ ও অন্তিম দ্রষ্টব্য স্থান মা বৈষ্ণব দেবীর মন্দির দর্শনের উদ্দেশ্যে। টাটানগর ওড়িশা হাইওয়ের ঠিক পাশেই ঘাটশিলার গালুডির উলদা ভিলেজে মারোয়ারি ট্রাস্টের তত্ত্বাবধানে নতুনভাবে গড়ে উঠেছে এই মন্দির। মন্দিরে ঢুকতেই মন্দিরের দুপাশে রয়েছে দুজন দ্বাররক্ষী, তবে হ্যাঁ, তাদের কারোরই শরীরে প্রাণ নেই। মন্দিরের অন্দরসজ্জায় খুব জাঁকজমক না থাকলেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের সমস্ত বিগ্রহগুলি। মন্দিরে ঢুকে সোজা চলে আসুন বৈষ্ণব দেবী মায়ের কাছে। এখানে যেমন রয়েছে মাতৃশিলা, তেমনই রয়েছে মায়ের চোখ জোড়ানো বিগ্রহ। মায়ের ঠিক ডান পাশেই রয়েছেন রাধা ও কৃষ্ণ। এরপর তার ঠিক কোনাকুনি অবস্থান করছেন শ্রীযন্ত্রম। এগুলো দর্শন হয়ে গেলে চলে আসুন বৈষ্ণব মাতার ঠিক বাম পাশে। সেখানে রয়েছেন রাম ভগবান, সীতা মাতা ও ভ্রাতা লক্ষণ। তাদের এই বিগ্রহের ঠিক সামনেই রয়েছেন জোয়ালা মাতা। জোয়ালা মাতার দর্শন শেষ করে চলে আসুন আপনার বাঁ দিকে। সেখানে স্বয়ং মহাদেব শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন। শিবলিঙ্গটির ডান পাশে রয়েছেন শনি মহারাজ, মহাদেব, পার্বতী মাতা ও তাদের পুত্র গণেশজি। শিবলিঙ্গটির ঠিক পিছনে ছবিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দ্বাদশ শিবলিঙ্গের স্থানসমূহ। এত কিছু দেখার পর সত্যি বলছি, আপনার মনের কোনায় কোথাও না কোথাও আধ্যাত্মিকতা বিরাজ করবে। সব শেষে একটাই কথা বলবো, ঘাটশিলা ভ্রমণে এলে বৈষ্ণব মাতার এই মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন। তাহলে আর বিলম্ব কিসের, একবার অন্তত বলেই ফেলুন, জয় মাতা দি। সত্যি বলছি, বিশ্বাস করুন, মন পুরো ভরে গেল। মনে হচ্ছে না মন্দির ছেড়ে যাই। একটাই কথা বলবো, যারা বৈষ্ণব দেবী যেতে পারেননি তারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু মাকে দর্শন করে যাবেন। মাতা বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করে এবার এগিয়ে চললাম ঘাটশিলা রেল স্টেশনের দিকে। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ঘাটশিলা স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে কোথায় গেলে কত ভাড়া লাগবে তার একটা খরচনামা ঝোলানো আছে। আপনারা এসে সেই চার্ট দেখে নিয়েও অটো বুক করতে পারেন। ঘাটশিলাতে আজকে আমাদের শেষ দিন। যথারীতি এখান থেকে আমরা এখন ধরবো হচ্ছে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। আমার বন্ধু টিকিট কাটতে গেল, আর কিছু দেখানোর নেই এখানে। এবার যথারীতি আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালবেলা টাটানগরে গিয়ে। চলুন, আজকের মতন বিদায়। ঘাটশিলা ভ্রমণ শেষ করে 22891 হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ে সেদিন 1 ঘন্টাতেই পৌঁছে গেছিলাম টাটানগর। টাটানগরে সেদিন রাতে আমরা ছিলাম হোটেল পট অ্যান্ড বিয়ন্ডে, আর পরের দিন সকালে ঘুরে বেরিয়েছিলাম টাটানগর শহরের আনাচে কানাচে। সেই নিয়েই আসছে চ্যানেলের পরবর্তী ভিডিও। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস। আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসি নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।